আসসালামু আলাইকুম। আমি এস এম আফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে। আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হচ্ছে উচ্চতর গণিত বইয়ের চ্যাপ্টার নাম্বার 3, যেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি নিয়ে আমাদের সাধারণত সবারই একটা ভয় ভীতি কাজ করে যে আসলে আমরা ভাইয়া জ্যামিতি বুঝি না, জ্যামিতি অনেক কঠিন লাগে। তো চলো আমরা আজকে জ্যামিতিটা অনেক সুন্দরভাবে এবং সহজভাবে আলোচনা করি। ঠিক আছে? তো জ্যামিতির ক্ষেত্রে সাধারণত আমরা যেটা জানি যে শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ, কিন্তু এই জ্যামিতির পিছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিথাগোরাস, টলেমি এবং অ্যাপোলোনিয়াস, যাদের এই সব জ্যামিতিক তত্ত্বের উপর ভিত্তি করে আজকে আমরা অনেক কিছু প্রতিষ্ঠিত করতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি আজকে জানতে পারবো সেটি হচ্ছে যে তোমার পিথাগোরাসের সম্পর্কিত আলোচনা। পিথাগোরাস কি বলেছে? ঠিক আছে, পিথাগোরাস সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে যেতে গেলে আমাদেরকে প্রথম উপপাদ্য যেতে হবে। প্রথম উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ আমাদের যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে আমাদের যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ থাকে, ধরলাম সমকোণী ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে এ, বি এবং সি। তাহলে কোশ্চেনে বলছে পিথাগোরাসের প্রথম উপপাদ্য যেটা প্রমাণ করতে দিতে পারে, সেখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই যে অতিভুজ, এটা এসি অতিভুজ, তাহলে অতিভুজের উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেই বর্গক্ষেত্রটা দেখতে ঠিক এইরকম লাগে, তাই না? আচ্ছা, তাহলে এই যে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? সাধারণত আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার বাহুগুলোর উপর স্কয়ার। তাহলে সেই হিসাবে এইখানে এসি, এডি, ডিই এবং সিই প্রতিটারই দৈর্ঘ্য হচ্ছে বি 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 বি। তাহলে আমি বলতেই পারি যে এইটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। আচ্ছা, এরপরে তার যে লম্ব ত্রিভুজের, আমরা লম্বটা কি দেখছি? লম্ব দেখছি হচ্ছে এ বি, এবং এইখানে যে বর্গটি আছে সেই বর্গটি হচ্ছে এ বি আই এবং এইচ, এবং এর প্রতিটা বাহু কি? এর প্রতিটা বাহু হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে এইখানে যে বর্গটা হবে, এর ক্ষেত্রফলটা হবে, সেটা হবে সি স্কয়ার। অনুরূপভাবে নিচের যে বর্গক্ষেত্রটা আছে সেটার জন্য ক্ষেত্রফল হবে কি? এ স্কয়ার। তাহলে আমাদের উপপাদ্যটা কি বলছে? উপপাদ্য বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত কি বলছে? বর্গক্ষেত্র। এই যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে? অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পি স্কয়ার। কার সমান? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এইটাকে যদি আমি এই ত্রিভুজের সাথে তুলনা করে লিখি, এই বি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি যে এ সি স্কয়ার। সি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এ বি স্কয়ার, এবং এ স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি বি সি স্কয়ার, যেটি হচ্ছে আমাদের পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য, যেটি হচ্ছে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এরপরে এই যে চিত্রটি আছে আমরা আরে দেখে নিই চিত্রটা, যে এখানে কি হচ্ছে? এই অতিভুজের উপর বর্গ করা হয়েছে, বর্গ অঙ্কন করা হয়েছে, লম্বের উপর করা হয়েছে, ভূমির উপর করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি, এইখানে সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে, আমরা দেখলাম যে কিভাবে আসছে। পিথাগোরাসের উপপাদ্য নাম্বার 2, উপপাদ্য নাম্বার 2 এ কি বলা হয়েছে? উপপাদ্য 2 এ বলা হয়েছে কোন ত্রিভুজের একটি বাহুর উপর, তাহলে এই যে ত্রিভুজের তিনটা বাহু, সেই তিনটা বাহু হতে পারে তোমার এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে কি ভূমি। তো কোশ্চেনে বলছে বা উপপাদ্যটাতে বলা হয়েছে কি একটি ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এবং শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। অর্থাৎ কি বলছে? এখানে বলা হয়েছে যে সমকোণ কোন কোণটা হবে? বাহুদ্বয়ের শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্গত মধ্যবর্তী কোণ। অর্থাৎ শেষোক্ত বাহুদ্বয় কি? শেষোক্ত বাহুদ্বয় বা শেষ বাহুদ্বয় হচ্ছে কি এসি এবং বিএ, এদের মধ্যবর্তী কোণটা কি হবে? এক সমকোণ হবে। আচ্ছা, তাহলে সেটা অনুযায়ী আমরা কি দেখি? সেটা অনুযায়ী আমরা দেখি যে এই যে আগের যে চিত্রটা ছিল, এই আগের চিত্র অনুযায়ী যে তোমার এ বি এবং সি, ঠিক আছে, এখানে আমরা আগে যেটা পাইছি সেটা হচ্ছে কি
যে ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে এ, তাহলে আমরা পাইছি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম জিনিসটাই বলা হয়েছে এবং বলছে যে যদি এই উপপাদ্যটা মেনে চলে তাহলে শেষ দুই বাহু বলতে বলা হচ্ছে যে এসি এবং বিসি এদের এই মধ্যবর্তী কোণটা কোণ সি অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা ম্যাথ করি, যে বলা হয়েছে যে ধরো তোমার কোন একটা ত্রিভুজ, ঠিক আছে, কোন একটা ত্রিভুজ যেটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 6 এবং বলা হয়েছে যে তোমার বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4। তাহলে তোমাকে বের করতে বলছে এসি, অর্থাৎ তোমাকে লম্ব বের করতে বলছে। তাই এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা সবার আগে যে সূত্রটা জানি সেই সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এইখানে এ বি এর ভ্যালু কত? 6, 6 এর উপর স্কয়ার, এসি এর ভ্যালু কত আমাদের যেটা বের করতে হবে, এসি এর উপর স্কয়ার, বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমি যখন ক্যালকুলেশন করি এটা হচ্ছে 36 - 16 ইজ ইকুয়াল টু এসি এর উপর স্কয়ার, তাই এসি হচ্ছে √20। আচ্ছা, এখন যদি কোনো ত্রিভুজের ভ্যালুগুলা আমার হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভ্যালু, অর্থাৎ আমার যে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এইটি স্যাটিসফাইড করে, তাহলে অবশ্যই সেই যে ত্রিভুজটা আছে সেটাকে আমরা ধরে নিব একটি সমকোণী ত্রিভুজ। আমরা দেখি যেখানে এ বি এর ভ্যালু দেওয়া আছে কত? 6, তাহলে এ বি এর উপর স্কয়ার করলে হচ্ছে 36 স্কয়ার, বিসি এর উপর স্কয়ার করলে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে কত? 100 এবং এসি এর উপর স্কয়ার করলে হচ্ছে 64। তাহলে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি হচ্ছে 10, এসি হচ্ছে 8, এটা হচ্ছে 6। তাহলে এই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এর ভ্যালুটা হচ্ছে কত? এর ভ্যালুটা হচ্ছে অতিভুজ স্কয়ার যেটা হচ্ছে 100। তাহলে এইটা যখন পরস্পর সমান হবে তাহলে আমি বলতেই পারি যে এই যে কোণটা থাকবে সেই কোণটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, আসো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে লম্ব অভিক্ষেপ। এটি সাধারণত এমসিকিউর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আসে, যে কোন একটা পার্টিকুলার বিন্দু দেওয়া থাকবে, বিন্দু দিয়ে বলা হবে যে আসলে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপটা কত বা ওই বিন্দু লম্ব অভিক্ষেপটা কি। তাহলে দেখো আমরা লম্ব অভিক্ষেপটা দেখি। লম্ব অভিক্ষেপ হচ্ছে কোন রেখার উপর যে কোনো বিন্দু থেকে, এবং সেই রেখাটা ধরে নাও যে এই যে একটা রেখা, সেই রেখাটা ধরো এক্স ওয়াই, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা হতে পারে পি, সেই বিন্দুটা হতে পারে কিউ, সেই বিন্দুটা যে কোনো বিন্দু হতে পারে। তাহলে এই যে বিন্দু, তাহলে আমার লম্ব অভিক্ষেপের শর্তটা কি? লম্ব অভিক্ষেপের শর্তটা হচ্ছে যে কোনো রেখার উপর একটা বিন্দু বা নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে পি কিউ আর এস যে কোনো কিছু, সেই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত একটা লম্ব, তাহলে এখানে একটা লম্ব টানতে হবে। এই লম্বটার নাম ধরো সেই লম্বটা হচ্ছে জেড। তাহলে কি? জেড। তাহলে এই যে লম্ব টানলাম, লম্বটা টানার ফলে কি হচ্ছে? একটা রেখা ক্রিয়েট হচ্ছে, সেই রেখাটা হচ্ছে পিজেড এবং সেটা এক্স ওয়াই যে রেখাটা সেটাকে একটা বিন্দুতে ছেদ করতেছে, সেই পার্টিকুলার বিন্দুটা হচ্ছে জেড। তাহলে তোমাকে যদি বলে কোন বিন্দুর লম্ব অভিক্ষেপ, তাহলে পি বিন্দুর জন্য লম্ব অভিক্ষেপ কি হলো? জেড বিন্দু। তাহলে আমাদের লম্ব অভিক্ষেপ কি বুঝা গেছে? লম্ব অভিক্ষেপ হচ্ছে কোন রেখা উপর যদি কোনো বিন্দু থাকে, সেই বিন্দু থেকে রেখার উপর একটা লম্ব টানতে হবে। এই লম্বটা যদি টানি তাহলে সেই যে লম্বটা টানলাম সেটা হচ্ছে কোনো রেখাকে একটা পার্টিকুলার বিন্দুতে ছেদ করবে এবং ছেদ করার ফলে সেখানে যে বিন্দুটা হবে সেই বিন্দুটাই হচ্ছে এই পি বিন্দুর কি? লম্ব অভিক্ষেপ। এখন আসি যে রেখার উপর লম্ব অভিক্ষেপ জিনিসটা আসলে কি। যে ধরো এইটা হচ্ছে একটা রেখা, সেটা হচ্ছে এক্স ওয়াই এবং এখানে একটা রেখা গেছে, সেটা ধরো যে এ এবং বি। তো রেখার উপর লম্ব অভিক্ষেপ বলতেছে। আমরা আগে কি বের করছি? আমরা আগে বের করছি বিন্দুর লম্ব অভিক্ষেপ। এখানে আমাদেরকে বের করতে বলছে রেখার লম্ব অভিক্ষেপ। তাহলে এ বি যে রেখাটা আছে, এই রেখাটার আমরা লম্ব অভিক্ষেপ বের করব। তাহলে এই রেখার লম্ব অভিক্ষেপ বের করার জন্য কোনো এই যে এ বিন্দু এবং বি বিন্দুতে এই এক্স ওয়াই এর উপর আমরা লম্ব টানবো। এখানে নট নেসেসারি যেটা এক্স ওয়াই হইতে হবে, এখানে পি কিউ যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে এ বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর আমি যদি লম্ব টানি, সেটা হচ্ছে ধরলাম আমার এ ড্যাশ বিন্দুতে ছেদ করছে
এবং বি বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর যদি আমি লম্ব টানি সেটা হচ্ছে আমার বি ড্যাশ বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে আমার যে আগের রেখাটা ছিল সেই রেখাটা কি ছিল? আগের রেখাটি আমার এখানে ছিল এ বি রেখা ছিল। তাহলে এই এ পয়েন্ট থেকে আমরা একটা লম্ব টানছি যেটা হচ্ছে এক্স ওয়াই রেখাটাকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করছে, এবং বি থেকে আরেকটা লম্ব টানছি যেটা হচ্ছে এক্স ওয়াই রেখাকে বি ড্যাশ বিন্দুতে ছেদ করছে। তাহলে এই রেখার উপর রেখার লম্ব অভিক্ষেপটা হচ্ছে এ বি রেখা, এর লম্ব অভিক্ষেপটা হবে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে কোন রেখা যদি দেওয়া থাকে সেই রেখার লম্ব অভিক্ষেপ যদি বের করতে বলা হয় তাহলে আমরা এই প্রসিডিউর মেনটেন করে তার লম্ব অভিক্ষেপ আমরা বের করব। আচ্ছা, এখন আসি যে উপপাদ্যগুলো থেকে পরীক্ষা সাধারণত 4 মার্কের কোশ্চেনগুলো বারবার আসে, ঠিক আছে? এই যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো আমাদেরকে অত্যন্ত ভালোভাবে করতে হবে, কারণ এই উপপাদ্যগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে পরীক্ষার খাতে আমরা খুব সহজভাবে করতে পারবো, ঠিক আছে? আমরা দেখি যে উপপাদ্যগুলো কি কি। তো প্রথম উপপাদ্য হচ্ছে সেটা বলছে যে স্থূলকোণী ত্রিভুজের, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ তার মানে এর ভ্যালুটা কত হবে? 90 থেকে বেশি হবে সেই কোণটার ভ্যালু। তো বলছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। অনেক বড় এই উপপাদ্যটা, অনেক বড়। সাধারণত কোশ্চেনে এইভাবে দেওয়া থাকে না, তোমাকে হচ্ছে একটু পেঁচায় জিনিসটা দেওয়া থাকবে যে ধরো যে এরকম প্রমাণ করতে বলে দিবে, ঠিক আছে? তো আমরা কিভাবে প্রমাণ করব যে স্থূলকোণী ত্রিভুজের যদি কথা দেওয়া থাকে তাহলে সমষ্টি সমান যেটা বের করতে বলছে আমরা সেই প্রমাণটা দেখি। যে ধরো এখানে এ বি ডি একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটার হচ্ছে কোণ ডিটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ ডি কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা একটু আগেই পড়ছি যে কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে ত্রিভুজটা বি সি এ, এই যে এটার ক্ষেত্রে আমাদের স্থূলকোণ কোনটা? এখানে অবশ্যই এই যে কোণ সি সেটা হচ্ছে আমার স্থূলকোণ। তাহলে এখানে এসিডি ত্রিভুজ যেটা আছে, অর্থাৎ এই যে আমার ত্রিভুজটা আছে এসিডি, অর্থাৎ এই যে এখানকার ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোণ ডি 90। তাহলে আমরা যে সূত্রটা শিখে আসলাম সেটি হচ্ছে কি এডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার। আচ্ছা, এটা গেল। আবার কোণ ডিটা 90 ডিগ্রি কার জন্য? ধরি আমি ত্রিভুজ এ বি ডি এ, কোণ ডিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে সেম ভাবে এ বি অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি অর্থাৎ ভূমির উপর স্কয়ার প্লাস এডি লম্বের উপর স্কয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে বিডি যে রেখাটা আছে বিডি রেখার মধ্যবর্তী আর একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে কত? সি। তাহলে এখানে আমি বিডি এর পরিবর্তে আমি লিখতে পারি বিসি প্লাস সিডি। তাহলে এই যে বিসি এবং এই যে সিডি এই দুইটা যোগফলই তো আমার বিডি এর সমান, তাই না? তাহলে বিডি এর উপর স্কয়ার আছে, তাহলে এই সূত্রটা কার সূত্রে পড়তেছে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়তেছে। তাহলে এটা হচ্ছে কি বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2bc cd, যেটা আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই AC স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার কে 1 নম্বর ইকুয়েশন